দাখিল মাদ্রাসা কর্তৃক অত্র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের যাদেরকে আজকে আমরা সংবর্ধনা দেব, একমাত্র জীবিত সদস্য মোহতারাম আব্দুল সাত্তার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন ফটিকছড়ির সম্মানিত সহকারী কমিশনার ভূমি, আমার সহকর্মী জনাব মেজবাউদ্দিন। উপবিষ্ট আছেন ভূসপুর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় পিতা এবং পিতৃতুল্য অন্যান্য সুধীবৃন্দ। উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত দাতা এবং প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন সময়ে যারা অত্র প্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেসব প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অত্র এলাকার সুধীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, উপস্থিত আছেন মিডিয়া কর্মীবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ ধরে আমি বক্তব্য শুনছিলাম। আজকে যারা মঞ্চে বক্তব্য করেছেন তাদের প্রত্যেকের বক্তব্য ছিল অত্যন্ত সুগঠিত এবং দিক নির্দেশনামূলক। ছাত্রছাত্রী যারা আছে আসলে এখানে তাদের সংখ্যাও একটা বিশাল, যে কারণে আসলে আমি কিছু কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আরো পরের দিকে। তো যেটি আজকে আমাদের এসিলেন্ট সাহেব বলেছেন যে বাদশাহ আলমগীরের সেই শিক্ষকের প্রতি সম্মান দেওয়ার যে ঘটনা, সেটি তিনি মনে করিয়ে দিলেন। আমরা যদি প্রত্যেক মানুষে যদি আমরা দেখি যে আসলে শিক্ষককে কিরকম সম্মান করা উচিত, মেজবা সেটি বলেছে যে কোন ছাত্রছাত্রী যদি শিক্ষককে দৃষ্টি আকর্ষণ করছে। আমি আসলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি নিজে একজন শিক্ষক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রথমে আমি ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেছি প্রায় 1 বছর, মণিপুর উচ্চ বিদ্যালয়, নাম শুনে থাকতে পারেন আপনারা। সেখানে 1 বছর শিক্ষকতা করেছে। পরবর্তী সময়ে বিসিএস করে সরকারি কলেজের শিক্ষক ছিলাম, রাঙ্গামাটি সরকারি কলেজে প্রায় 3 বছর। তারপর প্রশাসনে আসি। তো যে কারণে আসলে যেটা বললাম, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমি খুব কমফোর্ট ফিল করি, আমার নিজের প্রতিষ্ঠান মনে হয় যে কোনো প্রতিষ্ঠানে গেলে। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থীরা আসলে একটু আমাকে জানা দরকার। আমি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে আসতে হবে বিষয়টা এমন না। আমি মনে করি এখানে প্রধান অতিথি হওয়ার মতো অসংখ্য যোগ্য লোক আছেন এখানে, এবং তারা বয়সে আমার চেয়ে প্রবীণ, তারাই এখানে প্রধান অতিথি হওয়ার যোগ্য। আমি এই এলাকার একজন সন্তান হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এখানে আসতে পারি। আমার বাড়ি হচ্ছে পাশের ইউনিয়ন বাগান বাজারে, সেখানে আমি পড়াশোনা করেছি। আমাদের এসিলেন্ট সাহেব বললেন যে আমি যে আজকে এখানে দাঁড়িয়েছি, এটা কিন্তু কৃতিত্ব আমার না, এটা আমার শিক্ষকের। তো আমি যদি একটু সেখানে ফিরে যাই, আমি যখন ক্লাস 5-এ পড়ি চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার প্রধান শিক্ষক তার বাড়ি ছিল হেয়াকু।
তিনি একদিন আমার বাবাকে ডেকে বললেন যে আপনার ছেলেটাকে আমি নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চাই? আমার বাসায় নিয়ে যাব। দূরত্ব 5 কিলোমিটার, 5। আমার বাসায় নিয়ে যাব, আমার বাসায় থাকবে, সেখানে পড়াশোনা করবে। উদ্দেশ্য হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সে। তো বাবা সম্মত হলেন। আমার বাবাও কিন্তু এখানে আছেন, একজন সাধারণ মানুষ। তো আমি স্যার প্রতিদিন মোটরসাইকেল ছিল স্যারের, সেই মোটরসাইকেলে করে চিকনছড়া থেকে হেয়াগুড়ি নিয়ে আসতেন। রাতে স্যারের বাসায় পড়াশোনা করতাম, সকালবেলা আবার স্কুলে নিয়ে যেতেন। মোটামুটি 6-7 মাস 8 মাস এরকম স্যারের বাসায় থাকলাম আমি। তো একবার স্যারের বাসায় 10 কেজি চাউল নিয়ে আসলাম, যে আমি একজন মানুষ, বাইরের লোক স্যারের বাসায় খাচ্ছি, একটু সৌজন্য বোধ তো স্যারের প্রতি করা উচিত। এখন স্যার বললেন যে আমি তো এত গরিব হয়ে যাই নাই যে তুমি আমাকে চাল নিয়ে এসে খাওয়াতে হবে। তাহলে একজন শিক্ষকের ছাত্রের প্রতি কতটুকু মানসিক মানবিক দায়িত্ববোধ থাকলে কোন টাকা পয়সা কিন্তু নিতেন না। কখনোই টাকা পয়সা দিতে হয়নি, কিছু দিতে হয়নি, কিন্তু পেয়েছিলাম স্যারের একেবারে প্রাণ নিংড়ানো দোয়া। আমি যখন সরকারি কলেজের শিক্ষক, তখন আমি বললাম, স্যার আমাদের এসিলেন্ট সাহেবের এখন যে পদবি সেটি হচ্ছে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমিও যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন আমার পদবিও সেটি ছিল সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি সরকারি কলেজের শিক্ষক থাকার সময় একদিন দোয়ার জন্য আসলাম, যে স্যার আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। তিনি আমাকে বললেন যে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, ম্যাজিস্ট্রেট তুমি হয়ে গেছো, এখন পোস্টিংটা কোথায় হয় সেটা একটু আমাকে জানাইও। তাহলে একজন শিক্ষক যদি ছাত্রের প্রতি এই দোয়ায় আশীর্বাদ করে, আমি বিশ্বাস করি এই দোয়া কখনো বিফলে যেতে পারে না। এবং আল্লাহর রহমতে আমি ম্যাজিস্ট্রেট হয়েছিলাম। তাহলে বাদশাহ আলমগীর শিক্ষককে যে সম্মান দেখিয়েছেন, আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি সেই দৃশ্য কি আছে? আমরা নিকট অতীতে দেখেছি, আমি আপনারা ওটা পত্রিকাতে ছবি দেখবেন, যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষককে মারার জন্য উদ্যত হয়েছে। উনি সোফার কুশন মাথার উপর দিয়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করছেন। শিক্ষক ছাত্ররা মারার চেষ্টা করছে। তাইলে যে ছাত্র শিক্ষকের প্রতি এমন আচরণ করবে, সেই ছাত্র কি আপনারা মনে করেন ভালো মানুষ হতে পারবে? পারবে না। তাহলে শিক্ষকেরও কিন্তু একটা দায়িত্ব আছে। শিক্ষকের দায়িত্বটা হলো প্রত্যেক ছাত্রের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভার সন্ধানটা কিন্তু আপনাদের পাইয়ে দিতে হবে। এখানে যে ছাত্ররা বসে আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদের প্রত্যেকেরই এমন যোগ্যতা আছে, এমন মেধা আছে, যে মেধা যোগ্যতা দিয়ে তারা আমাকে ডিঙ্গাতে পারবে। কিন্তু সেই পথটা কিন্তু পাতলে দিতে হবে আপনাদেরকে। আপনারা যদি পথ পাতলে দেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তারা সেখানে যেতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনারা সেটা না করেন, তাহলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে বন্ধন তৈরি হওয়ার কথা, যে সম্পর্ক তৈরি হওয়ার কথা, যেভাবে তারা বেড়ে ওঠার কথা, সেই রাস্তা তারা কিন্তু খুঁজে পাবে না। প্রতিদিন পড়া দিবেন এবং আদায় করবেন, সেটা কিন্তু আপনাদের কাজ না। বর্তমান সময় আমি মনে করি শিক্ষার্থীদের জন্য অনেক চ্যালেঞ্জের কারণে এই যে মোবাইল আসছে, এই মোবাইলের প্রতি চরম আসক্তি আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক নাগরিককে কিন্তু কম বেশ ক্ষতিগ্রস্ত করতেছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু আমরা মোবাইলে আসক্ত। শিক্ষার্থীরা যারা আছে তাদেরও নিশ্চয়ই এরকম সমস্যা আছে, কি আছে নাকি? 100%। একজন এখানে বলে যে 100%। তাহলে যে এই সমস্যা থাকে, প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু সুবিধা অসুবিধা দুইটা আছে।
এখন মোবাইল এটি শুধু খারাপ সেটা কিন্তু বলা যাবে না। তোমরা যদি ইচ্ছে করো এই মোবাইল থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তোমরা এর মধ্যে যেমন কোরআন তেলাওয়াত শিখতে পারবে, ইংরেজি শিখতে পারবে, বিষয়ভিত্তিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু কিন্তু এর মধ্যে পাবে। কিন্তু যেটা ওটা যদি না করে তোমরা খারাপটাকে অনুসন্ধান করো, তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। জীবনে কিন্তু তোমাদের যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা সেভাবে পারবে না। প্রতিটা মানুষের সফলতার জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে তোমাদের কি থাকতে হবে? আত্মবিশ্বাস থাকতে হবে। কি তোমাদের কি আত্মবিশ্বাস আছে? আছে নাকি? ছাত্রদের আছে আত্মবিশ্বাস? আমি কিন্তু একেবারে সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করা একজন মানুষ। আমার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। আমার সময় এমনও গেছে যে প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার বাড়ি থেকে স্কুল গহীন অরণ্যে ঘেরা একটি পথ ছিল, বন জঙ্গলে ঘেরা একটি পথ ছিল, রাস্তা ছিল। যেই কারণে মাঝে মাঝে এমনও হতো যে 3-4 মাস 5 মাস স্কুলে যেতাম না যখন প্রাইমারি স্কুলে পড়ি। যদি সঙ্গী না থাকতো স্কুলে যাওয়া যেত না, যেতে পারতাম না একা একা। জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন, তার নাম হচ্ছে বান কি মুন। বান কি মুন তিনি বললেন যে আমি এমন এক স্কুলে পড়াশোনা করতাম যে স্কুলের বেড়া নেই, যে স্কুলের ছাদ নেই, এমন একটি স্কুলে আমি পড়াশোনা করেছি। তাহলে এটা কেমন স্কুল? খোলা জায়গাতে। তাহলে একটি খোলা জায়গাতে পড়ে যদি জাতিসংঘের মহাসচিব হওয়া যায়, তাহলে তোমরা এখন যারা পড়াশোনা করো নিশ্চয়ই সবাই বিল্ডিং এর মধ্যে, তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই সম্ভাবনা আছে তোমরা তার চেয়ে ভালো কিছু করতে পারবে। কি সম্ভাবনা আছে? পৃথিবীর যে ধনীদের তালিকা, এখানে ভারতের একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে লক্ষ্মী মিত্তাল। তিনি স্টিলের ব্যবসা করেন, সারা পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন তিনি বললেন যে ছোটবেলা যখন আমি স্কুলে যেতাম, যে আমার বন্ধুরা যখন বৃষ্টি হতো বাড়ির পাশে রাস্তায় পানি জমে যেত, যে আমার বন্ধুরা তখন রিক্সায় যেত, আর আমাকে তখন আমার প্যান্ট পায়জামা উঁচু করে তারপরে এই পানির মধ্যে দিয়ে হেঁটে আমাকে স্কুলে যেতে হতো। সেইভাবে পড়াশোনা করে তিনি সারা পৃথিবীর একজন বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হলেন। তাহলে সবার আগে আমাদের প্রয়োজনটা কি? ইচ্ছা শক্তি। যদি আমাদের ইচ্ছা শক্তি প্রখর হয় তাহলে আমাদের সফলতা অনিবার্য। কিন্তু ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সাকসেস হওয়ার জন্য 3টে জিনিস প্রয়োজন। প্রথমে হচ্ছে ডিটারমিনেশন। আমাদের কি থাকতে হবে? দৃঢ় সংকল্প থাকতে হবে। তারপর হচ্ছে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম আমাদের করতে হবে। 3 নম্বরে হচ্ছে ইন্টিগ্রিটি, সততা। 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যেই কাজে করুক না কেন, ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক এবং ইন্টিগ্রিটি, এই 3টা বিষয়ের সম্মিলন যার মধ্যে ঘটবে, সে নিশ্চিত করে বলা যায় জীবনে সফল হবে। তাহলে এটাকে আমরা তৈরি করতে পারবো কিনা? তাহলে এটা করার জন্য আমাদের জ্ঞানের জগৎ বিস্তৃত করতে হবে। কি করতে হবে? জ্ঞানের জগৎ বাড়াতে হবে। শুধু পাঠ্য যে বই আছে, টেক্সট বই যেটুকু আছে, এর মধ্যে যদি আমরা ডুবে থাকি তাহলে কিন্তু হবে না। আমাদের গল্প পড়তে হবে, আমাদের উপন্যাস পড়তে হবে, আমাদের কোরআন পড়তে হবে, আমাদের হাদিস পড়তে হবে, সাহাবাদের জীবনী পড়তে হবে। যত বেশি পড়বো, ডেল কার্নেগি নাম শুনেছে কে কে? দেখি একটু হাত তোলো তো। ডেল কার্নেগি, ছাত্রছাত্রীরা শুনে নাই একজনও? আচ্ছা, লুৎফুর রহমান, ডাক্তার লুৎফুর রহমানের নাম শুনেছে কে কে? এবার সবাই তুলেছে, কারণ আগের বার তুলে নেয় তো, ভাবলো আগেও ফেল, এবারও যদি ফেল করি হয় নাকি, এবার সবাই হাত তুলে ফেলছে। আজ লুৎফুর রহমানের বই কেউ পড়ছো? নাম শুনছো, ঠিক আছে, মনে হয় বই পড়ছো কিনা কারো? লুৎফুর রহমানের বই কি কারো পড়া আছে? পড়ে নাই। তাহলে তোমাদের ডেল কার্নেগির বই পড়তে হবে।
আমি যখন কুমিল্লাতে পড়াশোনা করতাম তখন ছোট্ট বই 10 টাকা দিয়ে কিনতাম, 8 টাকা দিয়ে কিনতাম। এবং ডেল কার্নেগির বই পড়লে তুমি বুঝতে পারবা যে তোমার অনেক সীমাবদ্ধতা আছে। আমার বাবা গরিব, আমার ভালো পড়াশোনার জামা কাপড় নাই, আমার বই নাই, পড়ার ঘর নাই, স্কুল অনেক দূরে, অনেক সমস্যা আমার। কি সেই সমস্যা কি আমার ছিল না? ছিল। শুধু আমার না, পৃথিবীর প্রতিটা সফল মানুষের যখন ইতিহাস তোমরা খুঁজতে যাবে, দুইটা ইতিহাস, একটা হচ্ছে সফল হওয়ার আগের ইতিহাস, আর একটা হচ্ছে পরের ইতিহাস। আগের ইতিহাসটা কিন্তু অনেক কষ্টের ইতিহাস। আমি বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন গভর্নর ডক্টর আতিউর রহমান, তার নামটা একটু আমি স্মরণ করতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, তিনি পড়াশোনা করেন না, ছোট বাচ্চা। তোমরা যারা ক্লাস 3 4 কেউ আছো কিনা এখানে জানি না, এরকম বাচ্চা, কিন্তু তিনি স্কুলে যান না। ডক্টর আতিউর রহমান স্কুলে যায় না। তখন দুই ভাই স্কুলে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো এখন এখানে যে অনুষ্ঠান হচ্ছে, বাইরের কিছু ছেলে মেয়েও থাকতে পারে যারা স্কুলে যায় না, মাদ্রাসা যায় না, অথবা কিছু গিয়ে ছেড়ে দিয়েছে। তো দুই ভাই এখানে এসে দেখলো যে স্কুলে অনুষ্ঠান হচ্ছে। তো তখন একটা প্রতিযোগিতা তিনি অংশগ্রহণ করলেন এবং করে প্রথম হলেন, কিন্তু স্কুলের ছাত্র না। তারপরে তার মধ্যে একটা চিন্তা আসলো যে যদি আমি স্কুলে যেতাম তাহলে তা আমি অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করে আমিও তো এরকম ভালো করতে পারতাম, আমি কেন যাচ্ছি না? তারপর তিনি স্কুলে গেলেন, ডক্টর আতিউর রহমান। যাওয়ার পরে স্কুলে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে শিক্ষকেরা টের পেলেন এ তো এক পারুদ, সাংঘাতিক রকমের মেধাবী। তারপরে তিনি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেলেন। তো আমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাই, সবাই মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে যায়, ভালো জামা কাপড় পরে যাই। ইনি গেলেন পাঞ্জাবি পায়জামা স্যান্ডেল পরে। তখন অন্যান্য যারা পরীক্ষার্থী আছে তারা সবাই হাসতেছে যে আমরা কত সুন্দর পোশাক আশাক পরে আসলাম, কোথ থেকে গ্রামের এক ছেলে পায়জামা পাঞ্জাবি পরে চলে আসছে। তিনি পরীক্ষা দিলেন এবং ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ভর্তি হওয়ার জন্য 150 টাকা লাগবে, 150 টাকা। তার অভিভাবকের পক্ষে 150 টাকা দেওয়া সম্ভব না। তখন একজন প্রিয় শিক্ষকের কাছে গিয়ে পরামর্শ চাইলেন যে স্যার, আমি তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, 150 টাকার জন্য ভর্তি দিতে পারতেছি না। শিক্ষক পরামর্শ দিলেন যে একটা থালা নিয়ে বাজারে বসো। কি পরামর্শ দিলেন? থালা কেন নেয়? ভিক্ষা করার জন্য। এটা ছাড়া আর উপায় ছিল না, সেটাই করলেন। 150 টাকা কালেকশন করে ক্যাডেট কলেজে ভর্তি হলেন। তিনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যান, তারপরও তিনি বললেন যে আমি সেই মানুষগুলোকে খুঁজি যারা আমাকে 150 টাকা দান করে যে আমাকে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তাহলে কি বোঝা গেল? তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, সকল টাকায় অনেক টাকা সে সময় ছিল ডক্টর আতিউর রহমানের স্বাক্ষর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশের সব টাকার মালিক। তাইলে বোঝা গেল আমাদের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আমাদের পক্ষে সব করাই সম্ভব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাহলে এটি কিন্তু আমার ইচ্ছা শক্তি ছিল বলে সম্ভব হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, এটি আমার ইচ্ছা ছিল বলে সম্ভব হয়েছে। প্রথম বিসিএস করেছি ইচ্ছা শক্তি ছিল বলে, তারপর আবার বিসিএস করেছি, এখানে আসতে পেরেছি। তাহলে কাজেই শিক্ষার্থী যারা আছো এখানে, তোমাদের মধ্যে এরকম আত্মবিশ্বাস তোমাদের তৈরি করতে হবে। আর আত্মবিশ্বাস কিন্তু মোবাইলে ফেসবুক সারাদিন দেখলে কিন্তু আত্মবিশ্বাস আসবে না, এবং আত্মবিনাশের সম্ভাবনা তৈরি হবে। আমরা সমাজে নানা রকম অবক্ষয়, অসঙ্গতি দেখতে পাই। এটি হচ্ছে সমাজ থেকে আমরা যে খারাপ বিষয়গুলো আছে, সেই খারাপ বিষয়গুলোকে আমরা ধারণ করি বলে।
তাহলে আমাদের ভালো বিষয় যদি ধারণ করতে হয়, তাহলে আমাদের ভালো জিনিসের কাছে আমাদের যেতে হবে। আমাদের যে বিষয়গুলো অধ্যয়ন করলে আমাদের মেধায় ভালো কিছু আসবে, সেটা আমাদের ধারণ করতে হবে। আমাদের কোরআন হাদিস পড়তে হবে। কোরআন হাদিস না পড়লে পরিপূর্ণ মানুষ হতে পারবো না। আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে মানুষের মধ্যে দুর্নীতির প্রবণতা আমরা দেখি। এখন দুর্নীতি যারা করে, নামাজ পড়ে এই সব দিকে নামাজে ডিস্টার্ব হবে কিনা? আমরা দেখি দুর্নীতিগ্রস্ত অনেক জায়গায় আমরা দেখি। দুর্নীতি যারা করে তারা কি শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? শিক্ষিত মানুষ। অশিক্ষিতরাও করে, কিন্তু শিক্ষিত মানুষ বেশি। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে শিক্ষাকে আমাদের যেভাবে ধারণ করা দরকার, যেভাবে গ্রহণ করা দরকার, আমরা সেভাবে পারিনি বলে এই সমস্যা তৈরি হচ্ছে। তো কাজে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমাদের কিন্তু নৈতিক জ্ঞান অর্জন করতে হবে। নৈতিক জ্ঞান না থাকলে আমরা কি হতে পারবো না? পরিপূর্ণ মানুষ হতে পারবো না। তো কাজে শিক্ষার্থী যারা আছো, তোমাদের কাছে আমি প্রত্যাশা রাখবো, তোমরা মোবাইলের আসক্তি কমাতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, এবং পাশাপাশি বাবা মাকে সম্মান করতে হবে, সব মানুষকে সালাম দিতে হবে। সালামের রেওয়াজ কিন্তু এখন উঠে গেছে বলতে গেলে। সালাম দিতে হবে তোমাদের। তাহলে এটা যদি করতে পারো তোমরা, তাহলে তোমরা পরিপূর্ণ মানুষ হতে পারবে বলে আমি প্রত্যাশা করতে পারি তোমাদের কাছে। তো অনেক কথাই বললাম আজকে এখানে। প্রায় অধিকাংশ বক্তার বক্তব্য থেকে একটা বিষয়ে উঠে এসেছে যে এখানে আসলে একটি ভবনের দরকার। ভবনের কথা উঠে আসছে। আসলে আমি যেহেতু ভূমি মন্ত্রণালয়ে আছি, ভূমির কোনো বিষয় থাকলে সেটি আমাদের এসিলেন সাহেব আছেন, আমি তাৎক্ষণিকভাবে এসিলেন সাহেবকে বলে দিতে পারতাম যে যে ধরনের সহযোগিতা করা দরকার তোমার পক্ষ থেকে করো। তো ভবনটা আসলে আমি সেভাবে সরাসরি সহযোগিতা করার সুযোগ পাবো না, কিন্তু সকল কাজ আপনারা করবেন। এই এলাকার একজন সাধারণ নাগরিক হিসাবে যাকে যেখানে বলা দরকার, আপনারা যদি বলেন যে চিফ ইঞ্জিনিয়ারকে জানানো দরকার, শিক্ষা মন্ত্রণালয়ে বলা দরকার, যদি আপনারা কাগজপত্র আমাকে রেডি করে দেন, আমি তখন উপসচিব হিসেবে না, আজকে প্রধান অতিথি হিসেবে না, এই এলাকার সাধারণ একজন নাগরিক হিসেবে যেভাবে সহযোগিতা আপনাদের করা দরকার, যেভাবে যার কাছে যাওয়া দরকার, তদবির করা দরকার, আমি সেটা করে দিব ইনশাল্লাহ। তবে কাগজপত্র আপনারা রেডি করে আমার কাছে দিয়ে যেতে হবে। রেডি করে নিয়ে গেলে আমি এটা অবশ্যই আমি সহযোগিতা করব। এই এলাকার অন্যান্য আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে আমার সাথে যোগাযোগ রাখে, আমি চেষ্টা করি কোনো কোনো জায়গাতে এটি করার জন্য আর কি। তো আমি আসলে আসছি শুধু এই আজকে ছুটির দিন, আমাদের ছুটির দিনটা আসলে পাওয়াটা খুব টাফ। সপ্তাহের প্রতিটা দিন আমাদের ব্যস্ত থাকে, যে ছুটির দিনটা একটু নিজেদের মতো একটু কাজ করবো, সেই সুযোগ আসলে যিনি আমাকে ইনভাইট করলেন তিনি বললেন যে আমি এলাকা প্রতিষ্ঠানে কোটা আসতে চাই না, মানে সরকারি চাকরি করি, বিভিন্ন রকম সীমাবদ্ধতা আমাদের থাকে। তো ইনি আমাকে যে কথাটা বললেন যে এলাকার মানুষের প্রতি আপনার একটা দাবি আছে, হক আছে, কাজে এই হকটা আদায় করার জন্য আপনার অন্তত আসা উচিত। তো যে কারণে আসলে আমি আজকে এখানে আসছি। আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে, আমি মনে করি, কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন, আমাকে সম্মানিত করেছেন। আমি আসছি শুধু প্রধান অতিথি হিসাবে না, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সামনের দিনগুলো যেন সুন্দর হয়, এবং আপনাদের দোয়ায় প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষের সেবা করার চেষ্টা করি, দাপ্তরিক নিয়মের বাইরে গিয়ে। অনেক মানুষ অনেক সমস্যা, যেহেতু ভূমিতে আছি, প্রতিদিন অসংখ্য মানুষ, আপনারা তো এখানে যেহেতু রিজার্ভের জায়গায় বসবাস করেন, জমির সমস্যা কিরকম সমস্যা সেটা বুঝেন না, আপনারা বোঝার দরকার হয় না। অধিকাংশ মানুষকে আমরা রিজার্ভের মধ্যে বসবাস করি, কিন্তু যাদের আসলে খতিয়ান মুক্ত জায়গা আছে, নানা রকম সমস্যায় ভোগে। তো আমি আমার জায়গা থেকে চেনা অচেনা, পরিচিত অপরিচিত, যেই মানুষই হোক, আমাকে ফোন করলে আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার সামনের দিনগুলো যেন
সুন্দর হয়, ভবিষ্যৎ যেন ভালো হয়। তো আমিও আপনাদের সাথে আজকে যেমন আসছি, সামনে যদি আপনাদের কোনো দরকার হয় প্রত্যেক ক্ষেত্রে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমি যখন ইউএনও ছিলাম, উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, আজকেও আমাদের সুপার সাহেবকে বললাম আমি মহেশখালীতে কাজ করেছি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল বাকি ছিল না 3 বছর যেটার মধ্যে আমি একবারও যাইনি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি গিয়েছি যখন আমি ইউএনও ছিলাম। তো আমি এখন যারা এসিলেন্ট আছেন এখানে, ইউএনও আসতে পারেন না, ব্যস্ত, আমাকে ফোনে জানিয়েছেন। আমি এসিলেন্ট সাহেবকে পরামর্শ অনুরোধ করব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি তোমরা আসো, তাইলে অন্তত তারা একটু উৎসাহ পায় যে হ্যাঁ, প্রশাসন আমাদের সাথে আছে, কোন একটা সমস্যায় তারা আমাদের পাশে দাঁড়াবে। তো আমি অনুরোধ করব, এসিলেন্ট সাহেব এখানে উপস্থিত আছেন, আমার সহকর্মী, তোমরা এই প্রতিষ্ঠানগুলোতে, এইটা না প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে তোমরা একটি আত্মিক সম্পর্ক তৈরি করবা, একটু আসবা। কারণ মানুষের দোয়াটাও কিন্তু একটা বড় বিষয়। সরকারি কর্মচারী বহু কিছু হয়ে গেল এটা না বিষয়, মানুষের দোয়াতে কিন্তু মানুষের অনেক কিছু হতে পারে। সম্মান কিন্তু এমনি এমনিতে আসে না, সম্মানের জায়গা কিন্তু কেউ কাউকে দিয়ে দেয় না, সম্মানের জায়গা তৈরি করে নিতে হয়। এই জন্য মানুষের দোয়া লাগে। মানুষের দোয়া আজকে আমার নিজেরও গর্ব লাগছে যে আমাদের এসিলেন্ট সাহেব সম্পর্কে সবাই, আমি যেহেতু ভূমি মন্ত্রণালয়ে আছি, আমার কাছে খবর চায় যে একজন সৎ, দক্ষ এবং সাহসী কর্মকর্তা হিসেবে এখানে যে পরিচয় দিয়েছে, এটি আমি মনে করি আমার প্রশাসন সার্ভিসের একজন জুনিয়র সহকর্মী হিসেবে এটি গৌরবের ভাগিদার আমি নিজেও। আমার কাছে এটি অহংকার বোধ হয়, গৌরব বোধ করি আমি। তো আমি প্রত্যাশা করব তোমার এই সম্মান সামনের দিনগুলোতে আরো উজ্জ্বল হবে, সমুন্নত হবে, এটা আমি প্রত্যাশা করছি। তো আজকে আসলে এই যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি অপরিসীম ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং মঞ্চে আরো অনেককে আনা দরকার ছিল, হয়তো অনেকে আসতে পারেন নাই, জায়গা দিতে পারেন নাই কর্তৃপক্ষ, ঠিক আছে। তো আমি আপনাদের প্রত্যেকের কাছে এই এলাকার সন্তান হিসেবে মানে বিনীত অনুরোধ করব, এই বিষয়গুলো সীমাবদ্ধতা থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সামনের দিনগুলোতে প্রত্যেকেই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। ওসি সাহেব এখানে উপস্থিত আছেন, আমি আপনাকে অনুরোধ করব সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে আইন শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যাবে, সমুন্নত রাখা যাবে, সেই বিষয়গুলোতেও নিশ্চয়ই আপনার সুদৃষ্টি আছে এবং এই তৎপরতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে যাদেরকে আমরা সংবর্ধিত করেছি তাদের প্রতি আমাদের অপরিসীম কৃতজ্ঞতা। তাদের আজকে একজন জীবিত আছেন এবং বাকি যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, অত্র প্রতিষ্ঠানের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।